দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই শ্রাবণী দরজা খুলল। আমাকে দেখে মুখে লেগে থাকা হাসিটা নিমেষে হারিয়ে গেল। মুখটা মলিন করে শ্রাবণী বলল, স্যার আজ তো শুক্রবার, আজ তো আপনার আসার কথা ছিল না। আমি মুচকি হেসে বললাম, কয়েকদিন পর তো তোমার পরীক্ষা, তাই শুক্রবারও এসে পড়লাম। মনে একরাশ বিরক্ত নিয়ে শ্রাবণী পড়তে বসল। ঝটপট করে যে পড়াগুলো ছিল সেগুলো খুব তাড়াতাড়ি আমাকে দিয়ে বলল, স্যার আজকের মতো এখনই ছুটি দিয়ে দেন, আজ আমরা বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাব। এমন সময় শ্রাবণীর আম্মু টেবিলে নাস্তা রাখতে রাখতে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন ঘোরাঘুরি কিসের? একটা ভালো ভার্সিটিতে চান্স নাও, তারপর যত ইচ্ছা ঘোরাঘুরি করো। তারপর আমার দিকে তাকিয়ে আন্টি বলল, বাবা ও খুব ফাঁকিবাজ, ওর কথা তুমি শুনো না, ওকে তুমি পড়াও। আন্টির কথা শুনে শ্রাবণী কান্না করে দিল। এক হাত দিয়ে খাতায় লিখছিল আর অন্য হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছছিল। শ্রাবণীর পড়ানো যখন শেষ হলো তখন সন্ধ্যা 7টা বাজে। আমি বাসা থেকে যখন বের হব তখন আন্টি বলল, পিয়াস আজ একটু মুরগি রান্না করেছিলাম, অল্প খেয়ে না হয় যাও। দুপুর থেকে আজ আকাশটা মেঘলা ছিল। যখন বিকেল হলো তখন ঝুম বৃষ্টি শুরু হলো। ছোট থেকেই শ্রাবণীর বৃষ্টিতে ভেজার খুব শখ। শ্রাবণী তার মাকে অনেক কষ্টে বুঝিয়ে বৃষ্টিতে ভেজার অনুমতি পেল। খুশিতে গুনগুনিয়ে গান গেয়ে যখন সে ছাদে উঠছিল বৃষ্টিতে ভিজবে বলে, তখন সে খেয়াল করল তার স্যার ড্রয়িং রুমে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণীর মা শ্রাবণীকে বলল, তোমার স্যার এসেছে, আজ বৃষ্টিতে ভিজতে হবে না, অন্য একদিন ভিজো। আজ শ্রাবণীকে অন্যরকম লাগছে। 2 ঘন্টা পড়িয়েছি, এই 2 ঘন্টার ভিতর শ্রাবণী আমার সাথে কোনো কথাই বলেনি। আমার জন্য আজ মেয়েটার বৃষ্টিতে ভেজা হলো না। সেদিন শ্রাবণীকে পড়ানোর সময় হঠাৎ শ্রাবণী বলল, স্যার আমি যে আপনার ওপর প্রচণ্ড বিরক্ত, সেটা কি আপনি জানেন? আমি কিছু না বলে চুপ করে রইলাম। শ্রাবণী বলল, আমাকে পড়ানো বাদে আপনার কি কোনো কাজ নেই? সকাল নেই সন্ধ্যা নেই আমায় পড়াতে এসে পড়েন। অন্য টিচাররা স্টুডেন্টকে সপ্তাহে 3 দিন পড়ান, তাও আবার 40 মিনিট, আর আপনি আমায় ঘন্টার পর ঘন্টা পড়ান, সপ্তাহে 7 দিনেই। আমাকে যে ঘন্টার পর ঘন্টা পড়ান সেটা আমার বাবা মার ভালো লাগলেও আমার কিন্তু মোটেও ভালো লাগে না। আপনার জন্য আমি বাইরে যেতে পারি না, কখন না কখন বাসায় এসে পড়েন, আর বাসায় আসলে আমায় না পেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। তারপর আমি বাসায় আসলে বাবা মার বকা শুনতে হয়। বৃষ্টিতেও ভিজতে পারি না, আপনি কাক ভেজা হয়ে আমাকে পড়াতে এসে পড়েন। আমি ছাত্রী হিসাবে যথেষ্ট ভালো, কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে আমার চান্স হয়ে যাবে, দয়া করে আমার ওপর এত চাপ দিবেন না। শ্রাবণীর কথাগুলো চুপচাপ বসে হজম করলাম। তারপর ওকে পড়ানো শেষ করে হাসি মুখে বললাম, কালকে সন্ধ্যা 7টার দিকে আসব। রাগে শ্রাবণীর সারা শরীর কাঁপছে। ওর মা খেতে ডেকেছিল, কিন্তু ওর আগে খেতেও যায়নি। একটা মানুষ এতটা বেহায়া কিভাবে হয়? এতগুলো কথা শোনানোর পরেও হাসি মুখে বলে কাল পড়াতে আসবে। হঠাৎ শ্রাবণী খেয়াল করলো টেবিলের উপর সবুজ রঙের একটা ডায়েরি। ওর তো কোনো সবুজ রঙের ডায়েরি নেই, তার মানে এটা স্যারের ডায়েরি, ভুল করে হয়তো ফেলে গেছে। অন্যের ডায়েরি কখনো পড়া ঠিক না, কিন্তু শ্রাবণীর ইচ্ছে হলো ডায়েরিটা পড়তে। এই বেহায়া মানুষটা ডায়েরিতে কি লিখতে পারে সেটা জানার জন্যই শ্রাবণী ডায়েরিটা খুলল। ডায়েরিটা খুলে শ্রাবণী অবাক হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ওর একটা ছবি আঁকা, আর ছবির নিচে তার নাম লেখা। শ্রাবণী দ্বিতীয় পাতাটা উল্টে দেখল, তাতে লেখা, আমি জানি শ্রাবণী আমার উপর খুব বিরক্ত। আমার চেহারাটা দেখলেই মেয়েটার মুখ থেকে মিষ্টি হাসিটা নিমেষেই হারিয়ে যায়। অবশ্য এর জন্য আমি দায়ী, ওর ওপর আমি অযথা পড়ার চাপ দিচ্ছি। কিন্তু কেন দিচ্ছি সেটা শ্রাবণী কখনোই জানবে না। শ্রাবণীকে ঘন্টার পর ঘন্টা পড়াই, কারণ আমি এতক্ষণ পড়ালে 2 বার নাস্তা পাই। মাঝে মাঝে কপাল ভালো হলে ভরপেট ভাত জুটে যায়। খুব দরিদ্র পরিবারের ছেলে আমি। গ্রামে 2টা ভাই বোনের পড়ার খরচ আমাকে দিতে হয়। বাবা মসজিদের মুয়াজ্জিন, মাস শেষে 1500 টাকা মতো পায়, আর টুকটাক কৃষিকাজ করে কোনো রকম সংসার চালায়। ঢাকা শহরে থেকে 3 বেলা খাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই সকাল শুরু হয় 1 কাপ চা আর 5 টাকা দামের পাউরুটি দিয়ে।
দুপুর শেষ হয় গ্রাম থেকে আনা মুড়ি আর মিঠাই দিয়ে। কিন্তু বিকাল থেকে ক্ষুধার অসহ্য যন্ত্রণা আর সহ্য করা যায় না। তাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রাবণীকে পড়াই কিছু খাবারের আশায়। মাঝে মাঝে সন্ধ্যা 7টার দিকে পড়াতে চলে যাই, যেন রাতের খাবারটা পেট ভরে খেতে পারি। শ্রাবণী পড়ছিল আর চোখের পানি দিয়ে ডায়েরির পাতা ভিজে যাচ্ছিল। ডায়েরির পরের পাতাটা উল্টালো, আর তাতে লেখা, শ্রাবণী মেয়েটা আজ নীল রঙের শাড়ি পরেছিল, কপালে ছোট একটা নীল টিপ, চোখে কাজল আর 2 হাত ভর্তি কাচের নীল চুড়ি, আর খোলা চুলে মেয়েটাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। মনে হয় কোথাও বের হবার জন্য সেজেছিল, কিন্তু আমি এসে সব নষ্ট করে দিলাম। ও যখন খাতায় লিখছিল তখন ওর হাতের কাচের চুড়ির রিনঝিন শব্দে আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা হচ্ছিল। ওর চোখের দিকে তাকিয়ে দেখি 1 ফোঁটা কৃষ্ণবর্ণের জল ওর গাল বেয়ে পড়ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? আগেও তো শ্রাবণীকে দেখেছি, কিন্তু এমন তো লাগেনি। তাহলে কি আমি শ্রাবণীকে... না, আর কিছু লেখা নেই। শ্রাবণী দ্রুত একটার পর একটা ডায়েরির পাতা উল্টাতে লাগলো, কিন্তু সবগুলো পাতা সাদা, কোথাও কলমের কালো স্পর্শ নেই। তাহলে কি অসম্পূর্ণ থেকে যাবে ডায়েরির শেষ লেখা লাইনটা? আজ নিজের মেয়েকে রান্নাঘরে রান্না করতে দেখে অবাক হয়ে যায় রেহেনা। গরমে তার মেয়ের সমস্ত মুখ লাল হয়ে গেছে। চোখের সামনে তার পিচ্চি মেয়েটা কিভাবে যেন বড় হয়ে গেছে। কিন্তু আজ শ্রাবণী এত সব রান্না করছে কেন? শ্রাবণী আজ আবার নীল শাড়ি পরেছে, কপালে নীল টিপ, খোলা চুল আর হাত ভর্তি কাচের চুড়ি। সেই বিকেল থেকে সে অপেক্ষা করছে পিয়াসের জন্য। কিছু এলোমেলো শব্দ তার মাথায় ঘুরছে আর সে মিটিমিটি হাসছে। রাত 9টা বেজে গেছে, কিন্তু এখনও পিয়াস আসেনি। শ্রাবণী খুব অস্থির হয়ে গেছে। বারবার সে তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, স্যার এখন আসছে না কেন? আমার তো অনেক পড়া বাকি আছে। মেয়ের হঠাৎ রান্নাঘরে রান্না করা, অবেলায় সাজগোজ আর স্যার না আসার জন্য ছটফট করা খুব অস্বাভাবিক লাগছে রেহেনার। হঠাৎ রেহেনার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে পিয়াসের নাম্বারটা ফোনের রঙিন আলোতে জ্বলজ্বল করছে। শ্রাবণী এখনও মন খারাপের বিকালে ব্যালকনিতে দাঁড়িয়ে পিয়াসের জন্য অপেক্ষা করে। আর পিয়াস উত্তপ্ত রোদ মাথায় নিয়ে পায়ে হেঁটে ছোটাছুটি করে নতুন একটা টিউশনির জন্য। সে এখনও বুঝতে পারছে না কেন আন্টি তাকে শ্রাবণীকে পড়াতে না করে দিল। সে তো শুধু ফোন করে বলেছিল, আন্টি আজ আমি শ্রাবণীকে পড়াতে আসতে পারবো না। আর আন্টি বলে দিল, পিয়াস তোমার আর শ্রাবণীকে কখনো পড়াতে আসতে হবে না। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ।